পৃথিবী থেকে সূর্যকে আমরা ঠিক যতটা কাছে মনে করি, সূর্য কিন্তু অতটাও কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, তাদেরকে আমরা যতটা আপন মনে করি, তারা কিন্তু ঠিক ততটাও আমাদের আপন নয়। মানে আপনি আমি তাদেরকে যতটাই আপন ভাবি না কেন, তারা কিন্তু আমাদেরকে অতটাও আপন ভাবে না। আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটাই সর্বপ্রথম আপনার বিশ্বাস ভঙ্গ করে, আর আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলার অসীম ক্ষমতা রাখে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ঠান্ডার মধ্যে সবার বাসাতেই কম বেশি সর্দি কাশি আছে, আমার কিন্তু ছিল না। একদম শীতটা যখন শুরু হয়েছিল তখন একটু হালকা পাতলা সর্দি হয়েছিল, তারপর কিন্তু মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু এই যে আজকে প্রায় এক সপ্তাহের মতো দেখলাম যে নাকে একটু সমস্যা। আসলে যাদের নাকি পলিপাসের মতো আছে, তারা দেখা যায় যে যদি একটু ঝাড়া মোছার কাজ করে তাহলেই তাদের হঠাৎ করেই ঠান্ডা লেগে যায়। প্রায় মনে হয় এক সপ্তাহের মতো মাথা ব্যথা ছিল। আসলে নাকের যে সমস্যাটা সেটা বুঝে উঠতে পারিনি। তারপর একদিন বাসায় চাদরটা উঠিয়ে তোশকটা ঝেড়েছিলাম, তারপরেই দেখলাম যে আমার হাঁচি শুরু হয়ে গিয়েছে। আর হাঁচি হওয়ার সাথে সাথেই একদম কি যে একটা খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছে। তারপর থেকেই দেখলাম যে সর্দি সর্দি একটা ভাব। আর যখন নাকে কারো এই সমস্যাটা থাকে তখন না নাকের ভিতরে প্রচুর জ্বালাপোড়া করে। নর্মাল সর্দি যখন লাগে তখন কিন্তু এরকম ফিল হয় না, কিন্তু যখন নাকে পলিপাসের সমস্যাটা থাকে তখন কিন্তু বোঝা যায় যে নাকের ভিতরে আসলে কী রকমের সমস্যা হয়েছে। যাদের আছে মোটামুটি তারা কিন্তু এই বিষয়টা আসলে বুঝতে পারে। তারপর তো সাথে গলা ব্যথা ফ্রি আছেই। তো যাই হোক, গরম পানি খেয়েছিলাম, গড়গড়াও করেছিলাম, গলা ব্যথাটা মোটামুটি কমেছে, কিন্তু নাকের সমস্যাটা এখন পর্যন্ত ঠিক হয়নি। একবার যদি শীতে এই সমস্যাটা শুরু হয়, দেখা যায় যে পুরো শীত জুড়েই এই সমস্যাটা থাকে। তারপর এই তো সকালে নাস্তা করে নিয়েছিলাম, তারপরে চাও বানিয়েছি, আর এখন এই যে মা মেয়ে মিলে কাপড় ভাঁজ করছিলাম। এসেই বলছিল, আম্মু আমি কি গুছগুছ করব, গুছগুছ হচ্ছে আমি কি গোছাবো। ওর এই কথাটা শুনে তখন আমার অনেক হাসি আসছিল। আসলে ছোট বাচ্চারা যখন কথা বলে না, ওদের অনেক কথা তো আর স্পষ্ট হয় না, ওগুলো কিন্তু শুনতে অনেক ভালো লাগে। আবার যখন এই যে ড্রয়ারের মধ্যে কাপড়গুলো রাখবো, বলছে আম্মু আমি কি রেখে তোমাকে ধাক্কা দিয়ে দেবো। যাই হোক, ওর সাথে ওই কাজটা কমপ্লিট করেছিলাম। আর আজকে যে সকালের অবস্থা তো একদমই খারাপ, বাসায় কোনো গ্যাস নেই। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে রান্না করব, তাড়াতাড়ি আর কই রান্না করলাম, সেই রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আজকে চুলায় গ্যাসের অবস্থা এমন ছিল যে ভাত বসিয়েছিলাম, সেই ভাতের পানিটা পর্যন্ত গরম হচ্ছিল না। পরে কি আর করার, সবগুলো রান্নাই এই চুলার মধ্যে করতে হয়েছে। আর যেহেতু একটা চুলা, আসলে একটা চুলায় রান্না করতে না অনেক সময় লাগে। আর যখন গ্যাস থাকে তখন চেষ্টা করি যে সকালবেলা 3টা চুলাতেই রান্না করতে, যেহেতু বাসায় ম্যাক্সিমাম দিনেই দেখা যায় যে সকালবেলায় সবগুলো রান্না সেরে ফেলতে হয়। আর এখন যেহেতু শীতকাল, সকাল সকাল রান্না করলে দেখা যায় যে তাও হাতে কিছুটা সময় থাকে। আর যদি সকালবেলা রান্না না করা হয়, রান্না করতে করতেই দেখা যায় যে একদম দুপুর হয়ে যায়। আজকে যে কথা বলছি, গলাটা বারবার বসে আসছে, তো বারবার আসলে ভয়েসগুলো কাটা সম্ভব না। তো অনেকগুলো ভয়েস দেওয়ার পরে যখন শুনি যে একটা খারাপ হয়েছে, তখন না ওইটা আসলে কাটতে ইচ্ছা করে না, যেহেতু অনেক দূর কথা বলে ফেলেছি। এই যে ভেবেছিলাম যে এখানে হচ্ছে মাছটা ভাজা হবে, মাছটা দিয়েছি অন্তত আধা ঘন্টা হবে, কিছুই হচ্ছিল না। মাছটা আসলে উঠাতেই পারছিলাম না, পরে নিচে রেখে দিয়েছিলাম। যখন এই চুলায় কাজটা শেষ হয়েছিল তখন এই চুলায় দিয়ে দিয়েছি। আজকে ইলিশ মাছটা মটরশুঁটি তারপর হচ্ছে আলু দিয়ে ভুনা করব। আর এখানে হচ্ছে যে মাথা তারপর লেজটা আছে সেটা দিয়ে এখানে আর কি রান্না করে নিব। ইলিশ মাছের মাথাটা আসলে সেভাবে ভুনা করলে খাওয়া হয় না, দেখা যায় যে বিড়ালকেই দিয়ে দেয়। তাই ভাবি যে তার চেয়ে ভালো এটা দিয়ে একটা সবজি রান্না করে ফেলি, তাহলে অন্তত সবার খাওয়া হয়ে যাবে। সেই ঘুরে ফিরে দেখা যায় কি মাথাটা যে রাখি, ওটা আসলে তরকারিতে দিয়ে রান্না করি ঠিকই, তরকারি তো খাই, কিন্তু ওই মাছের মাথাটা কিন্তু আর খাওয়া হয় না, তখন ওইটা বিড়ালকেই দিয়ে দেওয়া হয়। তো আর কি এটাই ভাবি যে তরকারিটাও রান্না করা হোক, আমাদেরও খাওয়া হবে, বিড়ালেরও খাওয়া হবে, এক ঢিলে দুই পাখি মারা। আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা শুরু করেছেন,
তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এগুলো না অনেক দিন পর পর দেখা যায় যে যদি পরিষ্কার না করি অনেক বেশি ধুলাবালি জমে যায়। আর এই রেকটার সাথেই হচ্ছে একদম চুলাটা, তো যখন রান্না করি তখন দেখা যায় যে তেল ছিটে আসে। বিশেষ করে মুরগি ভাজাটা আমার কাছে এত বেশি বিরক্ত লাগে, মানে তখন এত বেশি তেল ছিটে, মানে আশেপাশে যা কিছু আছে সব কিছু তো মেখে যায়, সাথে দেখা যায় যে হাত না হলে কপাল না হলে চোখ কিছু একটা পুড়ে গেছে। শীত হোক আর যাই হোক না কেন, গৃহিণীদের আসলে কাজকর্ম কখনোই অফ করলে চলে না। তাদের কিন্তু কাজকর্মগুলো করতেই হয়। তারা কিন্তু চাইলেও কখনো এই যে কাজগুলো আছে ঠান্ডার ভয়ে কিন্তু এগুলো করা থেকে কখনোই বিরত থাকতে পারে না। শীতের দিন ভেবে যদি কাজটাকে ফেলে রেখে দেওয়া হয় দেখা যাবে যে পরবর্তীতে আরও বেশি নোংরা হয়ে যাবে, তখন কিন্তু ধুতে আরও বেশি কষ্ট হবে। এর জন্য ভালো যখন কাটটা তখনই ধুয়ে ফেলা। এই র্যাকটাই চুলার পাশে থাকাতে এত বেশি নোংরা হয়, এর জন্য দেখা যায় যে কয়েকদিন পর পরই এটাকে ধুয়ে দিতে হয়, না হলে হচ্ছে ওই যে অনেক বেশি ময়লা জমে যায়। শীতকাল দেখে তো আসলে ভয়ে অনেকেই পানির কাজ করতে চায় না। আমারও আসলে পানির কাজগুলো করতে ইচ্ছা করে না, তার মাঝে আবার দেখা যায় যে অসুস্থতা, তো সব কিছু মিলিয়ে আসলে করতে ভালো লাগে না। তারপর ওই যে কষ্ট করে কিন্তু করতেই হয়, যেহেতু চোখের মধ্যে কিন্তু নোংরা জিনিস দেখতে একদমই ভালো লাগে না। এই কর্নারটাতেই যেহেতু র্যাকটা রাখি আর এদিকে হচ্ছে থালাবাটি ধোয়ার পরে র্যাকের উপরে রাখার ফলে দেখা যায় যে নিচে অনেক পানি জমে যায়। আর এই জায়গাটা না একটু ঢালু, পানিটা না জমে থাকে, তো সেজন্য কিন্তু এই জায়গাটা কেমন যেন পিচ্ছিল হয়ে যায়, শ্যাওলাও পরে মাঝে মাঝে দেখা যায় যে যদি মানে অনেক দিন পর পরিষ্কার করি, সেজন্য ভাবলাম এই জায়গাটাও পরিষ্কার করে ফেলি, সাথে জানালার গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। র্যাকটা ধুয়ে দেওয়ার পরে কিন্তু একটু শুকিয়ে নিয়েছিলাম, আর এখন এই তো র্যাকটাকে আবার হচ্ছে আগের মতো করে সেট করে নিয়েছি। আর এখন এই তো আস্তে আস্তে করে সব কিছু এখানে রেখে দিচ্ছিলাম। জানালার পাশে কিন্তু এই পাতাটা একদম পার্মানেন্ট করে লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে ফুলের টবটা আছে এটাকে কিন্তু সবসময় রাখি না, শুধুমাত্র ওই যে ভিডিও করার ক্ষেত্রেই ব্যবহার করি, তারপরে কিন্তু আমি উঠিয়ে রাখি, না হলে এটাও কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যেত। পাতাগুলোর মধ্যেই দেখা যায় যে কয়েকদিন পর পর একদম বেশি তেল চিটচিটে ভাব চলে আসে, আবার পাতাগুলো মানে গরম তাপ পেতে পেতে কেমন যেন আর কি একটু হয়ে গেছে। একদম চুলার কাছেই কিন্তু জানালাটা, আসলে সৌন্দর্যের জন্যই তো রাখি, তারপরে ওগুলো তো আর কি পরিষ্কার করে নিতে হয়। তো এটাকে একটু ভীম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। গরম পানিটা খুব বেশি পরিমাণে ব্যবহার করিনি, অল্পই দিয়েছিলাম। তারপরে যাই হোক ওইটাকেও ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন এই যে বাকি যে অংশগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিব। আমাদের রান্নাঘরটা মানে তেমন একটা বড় না, আবার এত একটা ছোট না, তবে আমাদের আর কি জিনিসপত্রের তুলনায় মনে হয় কি অনেক ছোট। আর একটু জায়গা হলে না অনেক বেশি ভালো হতো। এখানে আসলে চুলা পেতে রান্না করা, তারপরে কিছু একটা রাখা অনেক বেশি একটা ঝামেলার কাজ। তাই মাঝে মাঝে বলি যে রান্নাঘরটা যদি আরেকটু বড় হতো তাহলে অনেক ভালো হতো। তবে দেখা যায় কি আবার অনেকের রান্নাঘর দেখে বলি যে আল্লাহ, ওনাদের থেকে তো আমাদের রান্নাঘরটা ভালোই আছে। আসলে আমরা যখন দুজন রান্নাঘরে কাজ করি না তখন মনে হয় কি রান্নাঘরটা একদম বেশি ছোট হয়ে গিয়েছে, একজন দাঁড়ালে আরেকজন দাঁড়াতে পারি না, এরকম একটা অবস্থা। যদিও আমরা দুজনের মধ্যে একজনও কিন্তু হেলদি না, তারপরও আসলে দাঁড়াতে একটু অসুবিধা হয়, সেজন্যই বললাম যে রান্নাঘরটা আরেকটু বড় হলে ভালো হতো। আমি কিন্তু রান্নাঘরের সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করেছি। ওই যে নিচে যে কর্নারে অংশ দেখছেন পাতিল, তারপরে মানে ভাতের মাড়গালি যেটা সেটা, ওইগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে সবগুলো তো আর ক্যামেরার মধ্যে ধরতে পারি না। তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছি, আবার হচ্ছে ভালো করে মুছে নিয়েছিলাম, মানে সব কিছু আজকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই কাজগুলো করতে যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে, আসলে শীতের দিনে এগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, এত ঠান্ডার মধ্যেও এগুলো করতে হয়েছে। তারপরেই তো এখানে হচ্ছে বসে বসে একটু ভিডিও দেখছিলাম, মানে কাজ করতে করতেই কিন্তু ভিডিও দেখতে হয়, না হলে এত ভিডিও আসলে একসাথে দেখে শেষ করা কখনোই সম্ভব না। আম্মু আজকে কিছুটা চাল ভিজিয়েছিল, মানে চালের গুঁড়া করার জন্য যাতে পিঠা বানানো যায়। বাহিরে আসলে সবসময় করা হয় না, দেখা যায় যে মিলটা এখান থেকে অনেক বেশি দূরে, তারপরে আবার অল্প পরিমাণে কিন্তু মানে ভাঙিয়েও দেয় না, তো এই জন্য আসলে ওই যে ব্লেন্ডার মেশিনেই করা হয়। আর এখন ব্লেন্ডার মেশিন থাকাতে তো মানে যে কোনো ধরনের পিঠা খুব সহজেই বানানো যায়।
পাশে বসেছিলাম, তারপরে হচ্ছে এখানে আবার চালটাও শুকাতে দিয়েছিল, বলছিল যে একটু পরে চালগুলোকে ভাঙিয়ে নিবে আর সকালবেলায় আর কি পিঠাগুলো বানানো হবে। তারপর এই যে সন্ধ্যার পরে কিন্তু এখানে পিঠা বানানোর জন্য চালটাকে গুঁড়ো করে নিচ্ছিল। এই যে এখানে চালের গুঁড়ো করে নিচ্ছে, এগুলো হচ্ছে হুমায়রা করেছে, মানে আম্মু করেনি। হুমায়রা আর কি এগুলো কাউকে ধরতেই দিচ্ছিল না, তারপরে এমন একটা ভাব করেছিল যে ওই মনে হচ্ছে সবগুলো কাজ করছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।